নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে গিয়েছিলেন ইউনূস। তাতে কি হলো? অশ্বডিম্ব। পাকিস্তানের ভরসায় একটা দেশ গড়ে উঠতে চাইছে সূত্র মারফত বিভিন্ন সময় এইরকম খবর সামনে এসেছে। সেই দেশটার নাম বাংলাদেশ। হাল্লা বলে আমি দেবরতী আপনাদের সঙ্গে রয়েছি এবং এই এতগুলো অনুষ্ঠান পরপর আমরা করছি, আপনাদের দেখাচ্ছি সেই অনুষ্ঠানে যে কেন হঠাৎ করে পাকিস্তানের সাহায্য নেওয়াটা বাংলাদেশ গঠনের জন্য, মানে এই যে বলা হচ্ছে 5 আগস্টের পর থেকে এটা নাকি নতুন স্বাধীনতা বাংলাদেশের, তো এই স্বাধীনতা অর্জনের জন্য পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের বুদ্ধি, পাকিস্তানের কূটনীতি, পাকিস্তানের অর্থনৈতিক সুবিধা কি কারণে বাংলাদেশের জন্য প্রয়োজন হয়ে পড়ছে তা নিয়ে কথা বলেছি এবং বারবার এটাই সামনে এসেছে, যতবার আলোচনা করেছি, যত বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে বসেছেন, যে ভারত বিরোধিতাই একমাত্র লক্ষ্য, আর সেটা করতে গিয়েই পাকিস্তান বা চীনের মতো রাষ্ট্রের সঙ্গে হাত মেলানোর ভাবনা চিন্তা ইউনূস সরকার করছেন। কিন্তু এখন করতে গিয়ে কি হলো এবারে সেটা একটু আপনাদের দেখাই। দেখুন, আপনারা তো জানেনই যে পাকিস্তান ইতিমধ্যেই একটা সার্জিক্যাল স্ট্রাইক করে ফেলেছে। তারা আফগানিস্তানের উপর এই সার্জিক্যাল স্ট্রাইক করেছে, কেন না সেখানকার জঙ্গি নিকেশ করার জন্য। এবার সেটা করতে গিয়ে কি হলো দেখুন, দেখাই আপনাদের। যুদ্ধ ঘোষণার পর এবার পাক সীমানা দখল করছে তালিবান, এরকম খবর আসছে আমাদের কাছে। বিপুল অস্ত্র নিয়ে পাক ভূখণ্ডে প্রবেশ করছে তালিবান। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান কি করবে? গোলাগুলি শুরু হয়েছে খুররাম বর্ডার, সেখানে ব্যাপক গোলাগুলি চলছে খুররাম বর্ডারে। সীমান্তে ফিদায়ে বাহিনী তারা প্রস্তুত রয়েছে, যে কোনো সময় হামলা হতে পারে আরো ভয়ঙ্কর, আরো ভয়াবহ। বিশ্ব সন্ত্রাস পাক জঙ্গি আব্দুল মাক্কি, তাকে ইতিমধ্যেই হত্যা করা হয়েছে। তালিবান স্পেশাল কমান্ডো বদ্রি 313-র হাতে নিকেশ হচ্ছে পাক বাহিনী। আর অন্যদিকে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরে মায়ানমারের নৌবহর নেমেছে, কারণ আমরা দেখিয়েছিলাম আগেই আপনাদের যে সেন্ট মার্টিন দ্বীপ এই মুহূর্তে তাদের লক্ষ্য। আর পরবর্তীত পরিস্থিতিতে ভারত পরমাণু অস্ত্রের প্রয়োগের নীতির পক্ষে যাবে কিনা সেটা অবশ্য সময় বলবে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের ওপর ভরসা করাটা বাংলাদেশের, সেটা কতটা বুদ্ধিদীপ্ত হবে আমি জানি না। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আরেকবার একটু ছবিটা এবার আপনাদের সামনে তুলে ধরি। তালিবানের দখলে ইতিমধ্যেই পাক সীমানায়, যে বলছিলাম আপনাদের কিছুক্ষণ আগে, যে খুররাম যে সীমান্ত রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই গোলাগুলি চলছে। পাকিস্তানের সীমানা দেখুন, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, কি অবস্থা সেখানে। তালিবানের হাতে কিন্তু পাকিস্তানের সীমানা পৌঁছে গিয়েছে এবং খুব দ্রুত গতিতে পাকিস্তান এই দেশটির মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে তালিবান সেনা। পাকিস্তানের লক্ষ্য ছিল তালিবান, বা আমি যদি বলি যে আফগানিস্তানে যে সমস্ত জঙ্গি সংগঠনও রয়েছে সেই জঙ্গি সংগঠনের হাত থেকে আফগানিস্তানকে বের করে আনা। পাকিস্তান নিজেদেরকে সেফ রাখার জন্য এটা করেছিল। পাকিস্তানের মতো দেশ বারবার তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জঙ্গি তোষণের। আর দেখুন, তালিবান শিবিরের সাম্প্রতিক ছবি কিছু বিভিন্ন জায়গায় সামনে এসেছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, কিছু তথ্য আমাদের কাছে রয়েছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। যুদ্ধের প্রস্তুতি একেবারে তুঙ্গে, আর তাদের বিরুদ্ধে যুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে। এই পাকিস্তান যাদেরকে ভরসা করছে বাংলাদেশ, এখন ভারত কি করতে পারে আমরা একটু এবার সেই দিকে নজর রাখবো। আজকেই সম্পূর্ণ তথ্য আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আপনাদের সামনে তুলে ধরেছেন। আজকে হাল্লাবল শুরু করব, যারা বিশিষ্টরা রয়েছে তাদের সঙ্গে ডেফিনেটলি কথা বলবো, কিন্তু তার আগে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের এই ব্যাখ্যাটা একটু দেখে নিতে চাইবো আপনাদের। দেখুন, ভারত কি সিদ্ধান্ত নিতে পারে তোমাকে বলবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ভারত, তুমি দেখবে যে পাকিস্তান বলছে প্রয়োজনে আমরা পরমাণু অস্ত্র দেবো বাংলাদেশকে। বাংলাদেশ ধেই ধেই করে নাচছে এবং বাংলাদেশের যে রূপপুর পারমাণবিক কেন্দ্র, যদিও সেটার সিস্টেম কিছুটা আলাদা, সেখানে রেডিয়াম যাবে কিনা, বা রেডিয়ামের মতো নির্দিষ্টভাবে যে রেডিও অ্যাক্টিভ মেটালকে দিয়ে তারা কোনো ডার্টি বোম বানাবে কিনা এটা তো আমরা বলতে পারছি না। কিন্তু বাংলাদেশ অনেক ধরনের যে নাশকতার সঙ্গে জুড়ে গেছে বলে জানতে পারছি। ফলে তোমাকে বলবো যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে পিএমওর নিয়ন্ত্রিত, প্রধানমন্ত্রীর যে অফিস তার নিয়ন্ত্রিত বা প্রধানমন্ত্রীর দপ্তর নিয়ন্ত্রিত যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রয়েছে, সম্প্রতি তার একটা বৈঠক হয় এবং এই বৈঠকে
যে ভারতের যে পরমাণু অস্ত্র প্রয়োগ, আমরা 2003 সালে আমরা নির্দিষ্টভাবে স্বাক্ষর করেছিলাম যে ভারতের পরমাণু অস্ত্র হচ্ছে এলাকার স্থিতিশীলতা শান্তির জন্য। আমরা কখনোই আকবরী আক্রমণে যাব না। আমরা সেই রাষ্ট্র, অর্থাৎ প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং যেমন তিনি সহনশীলতার কথা বলতেন, তিনি উন্নতির কথা, উন্নয়নের কথা বলেছিলেন, ঠিক সেই নীতি এখনো পর্যন্ত। কিন্তু এখানে যে মিটিংটি হয় তাতে যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যে থ্রি লেয়ার্স যে স্ট্র্যাটেজিক পলিসি আছে, তাতে নির্দিষ্টভাবে প্রাক্তন এয়ার চিফ মার্শাল এম মাথেশ্বরন তিনি একটি প্রস্তাব দিয়েছেন এবং নির্দিষ্টভাবে যে প্রস্তাবটি হলো যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান কোনো নো ফার্স্ট ইউজে স্বাক্ষর করেনি, অর্থাৎ যুদ্ধবাদী যারা পরমাণু অস্ত্র প্রয়োগ করে দেবে, এই বক্তব্য প্রথম থেকেই। এবং 71 সালের পর থেকে পাকিস্তানের যাবতীয় পরমাণু কর্মসূচি আমাদেরকে লক্ষ্য করেই। ফলে ভারতবর্ষের বাদিকে বাংলাদেশ তারা পাকিস্তান থেকে রেডিয়ামের মতো রেডিও অ্যাক্টিভ মেটাল নিতে পারে চুরি করে, বা অন্যভাবে লুকিয়ে গোপনে ডার্টি বোম বা নিউক্লিয়াস তৈরি করতে পারে। সেখানকার অধ্যাপক শাহিদুজ্জামান সেই হুঙ্কার দিচ্ছেন বসে বসে। তার ফলে পরিবর্তিত যে ভূ রাজনৈতিক কৌশলের জায়গা থেকে এই যে সাম্প্রতিক যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে প্রস্তাব এসছে যে নো ফার্স্ট ইউজ আমরা উইথড্র করবো কিনা, অর্থাৎ আমাদের যে পরমাণু বিশাল শক্তি আমাদের হাতে রয়েছে তার প্রয়োগের ব্যাপারে আমরা ঠিক কী সিদ্ধান্ত নিতে চলেছি সেটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এবং আমরাও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জায়গা তো নেই। ফলে এ বিষয়ে প্রধানমন্ত্রী নিয়ন্ত্রিত যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, তার মধ্যে 3 বাহিনী রয়েছে। অজিত ডোভাল এনএসএ তিনি নিজে থাকেন সেই বৈঠকে, তিনি এর পৌরোহিত্য করেন। একই সঙ্গে 27টি এজেন্সি, অর্থাৎ সেন্ট্রাল আইবি থেকে শুরু করে র থেকে শুরু করে 27টি এজেন্সির মধ্যে ইনভলভ থাকে। তাদের সবার আলোচনা হয়েছে, বিভিন্ন জন বিভিন্ন প্রস্তাব দিয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ এম মাথেশ্বরন তিনি বলেছেন যে এই ভূ রাজনৈতিক অবস্থায় ভারতবর্ষের নো ফার্স্ট ইউজ এর থেকে হয়তো সরে আসার সময় এসছে বা ভেবে দেখতে হবে তাহলে ভারতের লক্ষ্য কী হতে পারে। তাহলে এই দেশের সরকারের প্রধান উপদেষ্টাকে ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদী শক্তির পূজারী হিসেবে বিএনপির নেতৃত্ব ব্যাখ্যা করলেই বা কেন, সেই বক্তব্য শোনাবো আপনাদের। গভর্নমেন্ট মেশিন তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে। তো সেই মাইন্ডসেটটা তো তৈরি করতে হবে যে আমরা যেন 71কে ভুলে না যাই। গভর্নমেন্ট বসবেন, গভর্নমেন্টের সঙ্গে আলোচনা হবে, আলোচনা আরও সময় লাগবে। যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। আপনার প্রশাসন, ইউর গভর্নমেন্ট মেশিনারি, সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে। এতটুকু পরিবর্তন হয়নি। মন মানসিকতাটা খুব বড় জিনিস, মাইন্ডসেট খুব জরুরি কথা আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেন 71কে ভুলে না যাই। 1971 সাল, এটাকে যেন আমরা কখনো ভুলে না যাই। বিএনপির অপর নেতা রুহুল রিজভী, তার একটা প্রতিক্রিয়া রয়েছে, সেটা একটু শোনাবো, দেখুন। যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কারা কারা নির্বাচিত হবেন, কারা কোন রাজনৈতিক দল করবেন, এইটা যদি নির্ধারণ করে দেন তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কি আর থাকলো। উনি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত গোয়েন্দা সংস্থা দিয়ে তিনি বিরোধী দলের লোকজনকে ধমক দিতেন, চেষ্টা করাতেন যে বিএনপি থেকে তাদেরকে যেন সরিয়ে দেওয়া যায়, তারা যেন আরেকটি রাজনৈতিক দল গঠন করতে পারে, তারা যেন বিএনপিকে ভাঙে। এই কাজটাই তো 16-17 বছর শেখ হাসিনা গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়ে করিয়েছেন। এখন আমরা আবার শুনছি যে গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে কাউকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। যে মানুষ যে দলকে পছন্দ করে তাকে তারা ভোট দেবে। এখানে কোনো নির্দেশনা, এখানে কোনো হুমকি, এখানে রাষ্ট্রের কোনো খবরদারি থাকবে না। এখানে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মনে যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে যে আমরা আবারও মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে প্রচেষ্টা নিয়েছেন যে বিএনপিকে ভাঙার, গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করার, সেই ধরনেরই আরেকটি ক্ষুদ্র প্রচেষ্টা অত্যন্ত ক্ষীণ আকারে এই সরকারের ভিতরে কাজ করছে কিনা, তাদের অন্তরের মধ্যে ক্রিয়াশীল আছে কিনা, এই নিয়ে জনমনে কিন্তু ব্যাপক সন্দেহ দেখা দিচ্ছে। কারণ আজকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে আমরা রূপটি দেখছি, সেই রূপটিতে আমার কাছে ভালো কিছু ঠেকছে না। আমার কাছে মনে হচ্ছে ডালের মধ্যে কিছু কালো পদার্থ রয়েছে বলে মনে হচ্ছে। গতকাল এই মুহূর্তে এই সরকারটা কি ফ্যাসিবাদের সরকার দেশে?
যেখান থেকে শুরু করেছিলাম আজকের অনুষ্ঠান, আবারও একটু সেই জায়গাটাতেই আসার চেষ্টা করব যে এই পাকিস্তানের ওপর ভরসা রেখে লাভ কতটা কি হবে বাংলাদেশের জানি না, কিন্তু হঠাৎ করে আজকে বাংলাদেশের এই কথা যদি মনে হয়ে থাকে যে তারা নিরাপদ নয় এবং সেই কারণে তাদের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তান বা চীনের মতো রাষ্ট্র তারা অনেক এগিয়ে থাকবে, তারা তাদের আত্মীয় সম, সেইটা মনে করার যদি কারণ তৈরি হয় তাহলে তাদের এটাও জেনে রাখতে হবে যে তাদের মোকাবিলা করার জন্য, অর্থাৎ পাকিস্তান বা চীনের মতো দেশকে মোকাবিলা করার জন্য আমরা যথেষ্ট প্রস্তুত। কারণ এই মুহূর্তে গোটা বিশ্বে আমরা 4 নম্বরে রয়েছি, ভারতীয় সেনাবাহিনী তারা 4 নম্বরে রয়েছে এবং শত্রুপক্ষের থেকে কোথায় কোথায় এগিয়ে রয়েছে ভারত আমি আরও একবার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে রাখতে চাইবো। বাংলাদেশের যে মানুষেরা আমাদের এই অনুষ্ঠানে এই মুহূর্তে দেখছেন তারাও ভালো করে নোট করে নিন। বিমান প্রতিরক্ষায় শত্রুপক্ষের থেকে এগিয়ে রয়েছে ভারত। পাকিস্তানের কাছে JF-17 থান্ডার যুদ্ধ বিমান চীনের সাহায্যে তৈরি হলেও প্রযুক্তিগতভাবে সেটি পিছিয়ে। পাকিস্তানের রয়েছে J-10C মাল্টি রোল ফাইটার জেট, 4র্থ প্রজন্মের চীনা বিমানটি অস্ত্র বহনে সক্ষম। বিমানটিতে রয়েছে স্বয়ংক্রিয় রাডার সিস্টেম। বাংলাদেশ 16টি J-10C যুদ্ধ বিমান কিনতে চলেছে। এ বিষয়ে চীনের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানা যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ MiG-29 এবং F-7 জেটের ওপর নির্ভরশীল। ভারতের কি রয়েছে? উচ্চতর বিমান শক্তি রয়েছে। ভারতের ভাড়ারে রয়েছে রাফাল Su-30 MKI মিরাজ 2000, আর কি রয়েছে দেশীয় তেজসের মতো আধুনিক ফাইটার জেট। উন্নত প্রযুক্তি অস্ত্রে সজ্জিত ভারতের বিমান প্রতিরক্ষা রাফাল ভিজুয়াল রেঞ্জের বাইরে থেকে যুদ্ধ করতে সক্ষম। নতুন করে আর এই তথ্যগুলো তুলে ধরছি না, কারণ আপনারা দেখেছেন, আপনারা জানেন, প্রতিদিনই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যে সমস্ত প্রেজেন্টেশন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন সেখানে আপনারা দেখেছেন। এবং বর্ডার এলাকাগুলোতে ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় সমরাস্ত্রের যে এই মুহূর্তে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। ভারত S-400 ট্রায়াম্প মিসাইল সিস্টেম মোতায়েন করেছে, যে লং রেঞ্জের হামলা শনাক্ত এবং নিষ্ক্রিয় করতে সক্ষম। আর যদি পরিসংখ্যানের দিক থেকে দেখা যায় তাহলে সংখ্যার দিক থেকে পাকিস্তান এবং বাংলাদেশ পিছিয়ে রয়েছে, কারণ 400টির বেশি ফাইটার জেট পাকিস্তানের কাছে রয়েছে, বাংলাদেশের কাছে রয়েছে মাত্র 50টি বিমান, ভারতের কাছে 500টিরও বেশি ফাইটার জেট রয়েছে। তেজস মার্ক 2 ফাইটারে আকাশে ভারতের আধিপত্য সেও আপনাদের দেখিয়েছি। এখন এই এত সমর সজ্জা, এই এত কিছুর প্রয়োজন নেই। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্পষ্ট করেছিলেন শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে এসে, খুব স্পষ্টভাবে বলেছিলেন বর্ডার এলাকায় দাঁড়িয়ে যে এসএসবি তাদের যা সক্ষমতা সেটাই যথেষ্ট, কোনো রকম অনুপ্রবেশ হোক বা যাই হোক না কেন এটাকে আটকানোর জন্য। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী তাদের তৎপরতার প্রয়োজনই নেই। যদি বাংলাদেশ মনে করেন, সব থেকে বড় কথা হচ্ছে, আমি এর আগেও বহুবার এই অনুষ্ঠানে প্রশ্নগুলো তুলেছি, যে কার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার কথা বাংলাদেশ ভাবছে, যে সমস্ত বিমান কেনার কথা হচ্ছে, যে সমস্ত অত্যাধুনিক সমরাস্ত্র কেনার কথা বলা হচ্ছে, প্রশিক্ষণ কারা দেবে, কিভাবে সম্ভব প্রশিক্ষণ পাওয়া? একদিকে বাংলাদেশের মায়ানমার যে সীমান্ত উত্তপ্ত হয়ে রয়েছে, আর অন্যদিকে এই মুহূর্তে আর্থিক সংকট বাংলাদেশে চলছে। আমি জানি না রেজাউল সাহেবরা এগুলো স্বীকার করবেন কিনা, কিন্তু এই যে ঐক্যের কথা, সাম্যের কথা, শান্তির কথা বারবার বলছেন, কিভাবে সম্ভব জানি না।